থেকে, সে হলো শেখ সাহেব। উনি ক্যাডার ছিল। তো এগুলো তো সবাই জানে, যার জন্য ওরা ওদের শক্তিমত্তা প্রকাশ করছে। তারা রেজিস্ট্যান্স গ্রো করে তাদের শক্তিমত্তা প্রকাশ করার, এবং এটা শেখ হাসিনা নির্দেশে করেছে। ইন্ডিয়ার বিরুদ্ধে একটা কথা বলছে, উনি তো স্বৈরাচারের দোসর ছিল, উনি সচিব হয়েছে, লেখাপড়া আছে, ফৌজদার ক্যাডেট কলেজের ছাত্র। এই যে 120টা চুক্তি বা সমঝোতা স্মারক হলো, একদিন বলছেন এইটা তো একটা রিভিউ কমিটি করতে পারতো। মন্ত্রণালয়ে একজন কুতুব ছিল, ওই চোরের নামও মনে আসতেছে না, কুতুব, সমস্ত সাপ্লাই সে দেবে। কারণ সাপ্লাই দিলে ওই আপনার মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর পকেটে, তার ভাগেটা তার পকেটে যাবে, তার বউর পকেটে যাবে, তার ছেলের পকেটে যাবে। যে গোপালগঞ্জে অনেককে নিহত করা হচ্ছে, মানে কিল করা হচ্ছে, সেটা বেরিয়ে আসছে না। এইটা সেনাবাহিনী করছে কিনা, এটা অ্যাবসলিউটলি অ্যাবসার্ড, অসম্ভব, আনবিলিভেবল। এই ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার, এই এখানেও ব্যর্থতাটাই তাদের সফলতা হয়েছে। কি, মিডিয়া নিয়ন্ত্রণ তারা করছে না। মিডিয়া নিয়ন্ত্রণ করছে কিছু স্বৈরাচারীর দোসর, যে ফ্যাসিজমের পদে রয়েছে, তাদের দোসর তো 80% এখন রাষ্ট্র ব্যবস্থায় বহাল আছে, ওরা কন্ট্রোল করছে। আমার কাছে একদম স্পেসিফিক তথ্য আছে যে এই ফ্যাসিজমের দোসর যারা এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে আছে, তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তো এই সরকার করছে না। যে সেনাবাহিনী মারবে আর সেটা পত্রিকা আসবে না, অসম্ভব। এইটা ওই রয়ের কার্যক্রম হতে পারে। আমাকে ইন্ডিয়ান এক সাংবাদিক ফোন দিয়েছিল, তো সেই এই ইস্যুটা সামনে আসছিল। আমি বলছি যে ওইটা আমি জানি আপনি কোথায় কাজ করেন, আপনি ওইটা খাবে না বাংলাদেশের মানুষ। মিডিয়াকে বাংলাদেশে এখন কেউ নিয়ন্ত্রণ করছে না, বরং অনেক মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন আসতেছে। আর সবচেয়ে বেশি এই এই মিস ইনফরমেশন আসে ইন্ডিয়া থেকে। মানে ওই ফ্যাসিজমকে যারা প্রতিপালন করছে, রক্ষা করছে, ফ্যাসিজমকে এইখানে যেখানে নিয়ে আসছিল, ওই তারা এইগুলো করছে। অতএব এইটা আউট। ওটা আওয়ামী লীগের সন্ত্রাসী রাজ্য কার্যক্রমের সন্ত্রাসী রাজনীতির বহিঃপ্রকাশ। ওরা দেখছে আক্রমণ করলে কিছু হয় না, যে দল তাদের ডেপুটি স্পিকারকে পার্লামেন্টের ভিতরে আপনার পাথর মেরে, পার্লামেন্টের ভিতরে পেপার ওয়েট মেরে হত্যা করেছে, এটা হলো সেই দল। এটা সন্ত্রাস নির্ভর একটা দল আওয়ামী লীগ। এবং এই একজনই সরকার প্রধান হয়েছে ক্যাডার হয়ে, ক্যাডার থেকে, সে হলো শেখ সাহেব। উনি ক্যাডার ছিল। তো এগুলো তো সবাই জানে, যার জন্য ওরা ওদের শক্তিমত্তা প্রকাশ করছে। তারা রেজিস্ট্যান্স গ্রো করে তাদের শক্তিমত্তা প্রকাশ করার, এবং এটা শেখ হাসিনা নির্দেশে করেছে। সেটা তো আমরা মিডিয়ায় দেখেছি, আমাদের সেটা তো মিডিয়ায় নিয়ে আসছে। সেই শক্তিমত্তা প্রকাশ ওখানে করছে, এবং আরো বিভিন্ন জায়গায় তারা সময় মতন শক্তিমত্তা প্রকাশ করবে। অর্থাৎ ইন্ডিয়ার প্ল্যান হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা ব্যর্থ করবে, এরপর যে সরকারটা আসবে তাদেরকে ব্যর্থ করে আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ করবে। এবং সেই তাদের এই প্ল্যান বাস্তবায়নের জন্য বাংলাদেশে তাদের 1 লক্ষ এজেন্ট আছে, সশস্ত্র বাহিনী বাদে 1 লক্ষ এজেন্ট আছে পেইড। এটা আমরা অনেকবার বলছি, 5ই আগস্টের আগে বলছি। এবং সশস্ত্র বাহিনীতে একটা বড় সংখ্যক থাকতে পারে, এর ভিতরে ওই মুজিব, আকবর, এয়ারফোর্সের এক অফিসারের 10 বছর জেল হয়েছে, আরো অনেক আছে। সেই জন্য যতদিন পর্যন্ত র মুক্ত করা না যাবে, এই এজেন্ট গুলোকে পাকিস্তানে এইরকম অন্য দেশের ইন্টেলিজেন্সের এজেন্ট হয়ে তারা জীবন নিয়ে থাকতে পারতো না। কারণ তাদের কর্মকাণ্ডে অন্যের জীবন যায়, রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হয়, জাতীয় স্বার্থ বিঘ্নিত হয়। আর আমাদের দেশে ডিক্লার্ড রয়ের এজেন্ট আছে যারা এই কাজ করে। তো সেই জায়গাটা তো আমরা কিছু করতে পারি নাই। সো এই সরকার মিডিয়া নিয়ন্ত্রণ তাদের ক্যাপাসিটিতে নাই, এবং করতে পারবেও না। বরং এখন যে যা খুশি বলতে পারে, করতে পারে, 5 জন নিয়েও রাস্তা আটকে দিতে। দেখেন না, সিএনজি ড্রাইভার ঢাকার বাইরে অটোরিকশা আইসা বনানী কামল আতাতুর্কে বন্ধ করে দিল। কেন? সমস্ত গাড়ি ঢাকায় ঢুকতে দিতে হবে। শুনছেন দাবি, শুনছেন? 10 জন, তারা রাস্তা আটকাই দিল। এই বনানীর মতো জায়গায় এইরকম ডিপ্লোমেটিক জোন কামাল আতাতুর্কের মুখ আটকাই দিল। তো সেই জায়গায় বলছি আমি যে এটা একেবারে মানে এই যে জীবনগুলো গেল, এটা একেবারে ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে। এবং আমার ধারণা
এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কমপক্ষে 4 জন রয়ের এজেন্ট আছে, কমপক্ষে এর ভিতরে ওই যে নাটক করে না, এটা তো রয়ের এজেন্ট, তাকে বসাইছে। হ্যাঁ, এই যে তহিদ সাহেব, নাম ধরেই বলি, উনি ইন্ডিয়ার বিরুদ্ধে একটা কথা বলছে? উনি তো স্বৈরাচারের দোসর ছিল, উনি সচিব হয়েছে, লেখাপড়া আছে, ফৌজদারহাট ক্যাডেট কলেজের ছাত্র। এই যে 120টা চুক্তি বা সমঝোতা স্মারক হলো, একদিন বলছেন এইটা তো একটা রিভিউ কমিটি করতে পারতো, কতটা দেশের স্বার্থে হয়েছে, কতটা জনগণের স্বার্থে হয়েছে, আর কতটা জনগণের স্বার্থ বিঘ্নিত করা হয়েছে, হয় নাই তো? সো এইটা তো এই আসিফ নজরুল নিজে, সে তো 5 জনকে খুশি করতে চায়, ইন্ডিয়াকে খুশি করতে চায়, আওয়ামী লীগকে খুশি করতে চায়, বিএনপি কে খুশি করতে চায়, আর সশস্ত্র বাহিনীকে খুশি করতে চায়, সিভিল সমাজকেও খুশি করতে চায়। মানে সবাইকে খুশি করার যে রাজনীতি, ওটা তো ব্যর্থতা, সে তো পারবে না। আজকে তো মার্শাল্লাহ করে অথবা প্রোক্লামেশনের মাধ্যমে রয়ের অন্তত 100-200 এজেন্টকে ফাঁসি দেওয়া উচিত ছিল, এই দেশের জনস্বার্থ এবং দেশের স্বার্থ বজায় রাখার জন্য। বাংলাদেশে এইভাবে কার্যক্রম শুরু করেছিল, জুনিয়র অফিসারদেরকে মধ্যে হেনস্থা করতে, যে এই লোকটা পাকিস্তানে ভিজিট করছে অথবা ইন্ডিয়ার বিপক্ষে কথা বলে, তাকে ফালতু কারণে, মিথ্যা কারণে তাকে ডিসমিস করতে হবে, নাইলে তাকে চাকরি থেকে বের করে দিতে হবে, নাইলে তাকে গুম করতে হবে। এগুলো তো করেছে তারা, তো আমরা তো সেইটা করতে পারি না। কারণ এখানে যারা আসছে, একজন ডিফেন্স অ্যাডভাইজার আসছে, আপনি তার চেহারা করুন, দেখছেন হাফিজ সাহেব কোথাও কোনো বক্তব্য করছে? এর অনেকের হলো, আজকে একটা জায়গায় গিয়েছিলাম, মিটিং হয়েছে, যে মানুষের তার সম্বন্ধে বলতেছে যে দেখেন সমস্ত বেনিফিট ক্যাবিনেট মিনিস্টারের মতো একটা বেনিফিট এনজয় করবে, কিন্তু জনস্বার্থে কিছু করবে না। কোথাও তার চেহারা দেখা যাচ্ছে না। দেখেন, আমার কিন্তু খুব কাছের মানুষ, আমার মানে অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মানুষ, কিন্তু আপনি তার কোনো ডিফেন্স প্রফেশনালিজম ফেরত আনার জন্য আপনি দেখেন কোন কার্যক্রম দেখছেন? কোথাও একটা স্টেটমেন্ট দিচ্ছে, কোথাও চেহারা দেখা যাচ্ছে? বেনিফিট এনজয় করবে কিন্তু কাজ করবে না। তাহলে আপনার থাকার দরকার কি? যে কাজ করতে পারে সে আসুক এখানে, এই যে কাজ করতে পারে, যে কাজ করতে পারে তারে আনবে, সেই পলিসি তো এটা নাই। কারণ এখানে যারা আসছে তারা একজনও ক্রাইসিস ম্যানেজমেন্ট করার অভিজ্ঞতা নাই, একজনও রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা নাই। এরা আসছে একটু বেনিফিট পাওয়ার জন্য, একটু এনজয় করার জন্য আর কি, একটু কথাটা তো বলার জন্য। এরা তো মিশন অ্যাকমপ্লিশ করার জন্য আসে নাই। তো যার জন্য আজকে এইগুলো, এই যে এয়ারফোর্স বলেন, এই যে বিমান দুর্ঘটনা, এইগুলো তো আরো ঘটতে থাকবে, আরো হতে পারে। কারণ এভরিথিং হ্যাজ বিন ড্যামেজড, নাথিং হ্যাজ বিন রিকনস্ট্রাক্টেড। আজকে তো 50,000 লোকের চাকরি দিতে পারতো, এই 11 মাসে 50,000 লোকের চাকরি দিতে পারতো, করে নাই তো কোনো। তো আপনি স্বৈরাচারী দোষর আপনি ফেজ আউট করবেন কিভাবে? ওই ধারণা নাই। আপনি যুদ্ধকালীন এমার্জেন্সি কমিশন দিয়ে তাদেরকে অন জব ট্রেনিং করে যুদ্ধ করানো হয়। এই তাদেরকে 4 সপ্তাহ ট্রেনিং করে, আমাদের ইউনিভার্সিটি ছেলেরা তারা বেকার বসে আছে, তাদেরকে 4 সপ্তাহ ট্রেনিং করা প্রশাসন, বিডিআর, পুলিশ সব জায়গায় ঢুকাই দিতেন, প্রতি 1 মাস পর নিতেন। ওই ভীষণ কোথায়? ওই হেডমাস্টারের পক্ষে তো এটা সম্ভব না, উনি নোবেল লরিয়েট হয়েছেন, কিন্তু উনি তো অর্থনীতি বাদে বাকি কোনো অভিজ্ঞতা নাই, যার জন্য ইট ইজ বাউন্ড টু ফেইল। তো ইট ইজ ফেইলিং এবং এটা ফেল করবে। সেই জন্য সবকিছু নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের উপর। তারা যদি সত্যিকারে লিডারশিপ আনতে পারে, সত্যিকারে ভালো সংসদ সদস্য বানাতে পারে, সত্যিকারে চোর ডাকাত গুন্ডা বদমাশ বাদ দিয়ে ভালো মানুষকে সামনে আনতে পারে, আর না হলে আবার একই জিনিস হবে। সর্বশেষে এইটুকু বলবো, ওই যে সলো যে প্রশিক্ষণ, এইটা জনগণের ভিতরে একটা ভুল ধারণা যেতে পারে, এটা ট্রেনিং এর অংশ। যখন সে ওই মানে যাবে, তাকে তখন একা ফাইটার প্লেন সে একা পরিচালনা করবে, টেক অফ, ম্যানুভারিং এন্ড ল্যান্ডিং। এটা কমার্শিয়াল ফ্লাইট না, কমার্শিয়াল ফ্লাইটে মিনিমাম 2 জন থাকে। সো লেট ইট বি ক্লিয়ার টু এভরিওয়ান দ্যাট এটা তার ট্রেনিং এর অংশ ছিল। একজন বৈমানিক যখন তার প্লেন টেক অফ করবে, নিবে, তাকে ওই পরীক্ষা দিয়ে 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 প্রশিক্ষণ করে 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 এখানে আসতে হয়। সো আই ওয়ান্ট টু বিলিভ, পত্রিকা আসছে যে ইট ইজ অল অ্যাবাউট দ্য মেকানিক্যাল ফল্ট বোধ হয়। কারণ মেকানিক্যাল ফল্ট হবে না কেন? আপনি তো জাম কিনে আনছেন, তারেক সিদ্দিকী ব্যবসা করার জন্য, আওয়ামী লীগের লোক ব্যবসা করার জন্য জাম কিনে এনেছেন। আপনি জানেন ওই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন কুতুব ছিল, ওই চোরের নামও মনে আসতেছে না, কুতুব সমস্ত সাপ্লাই সে দেবে। কারণ সাপ্লাই দিলে ওই আপনার মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর পকেটে, তার ভাগেটা তার পকেটে যাবে, তার বউর পকেটে যাবে,
তার ছেলের পকেটে যাবে। বিমান বাহিনীতে ওইরকম একজন কুতুব ছিল, ওই একজন অফিসার, নাম বলবো না বিব্রত হবে, একজন ছিল ওই ব্যবসায়ী যে যে এই যে আমি বিমান বাহিনী প্রধান, একজন বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে আবেদন জানাইছি তার দুর্নীতি তদন্ত করার জন্য, শেখ হান্নান, তদন্ত হচ্ছে। আমি চাচ্ছি এরকম আরো কিছু লোক আসুন যে আপনি আবেদন করেন দুর্নীতি দমনে, অন্তত একটা চেক হোক। এমন বিমান বাহিনী প্রধান ছিল যে তাদের অফিসে কোনোদিন কোনো সাপ্লাইয়ার ঢুকতে পারতো না। আর এই সব বিমান বাহিনী প্রধান, কয়েকজন বিমান বাহিনী প্রধান ছিল, তাদের তাদের দহরম মহরমই ছিল এই 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 যারা সাপ্লাইয়ার তাদের কাছে। এবং তার ভিতরে আলমগীর নামে একজন অফিসার ছিলেন, তার ভাই ছিল এই একমাত্র সাপ্লাইয়ার। তার জন্য যা হওয়ার তাই হয়েছে। হ্যাঁ, আমরা স্যার বললেন যে ওয়াল ভাঙ্গা আবার নতুন ওয়াল করে, প্রজেক্ট নাই তো ফুটপাথ ভাঙ্গা আবার মানে ফাংশনাল ফুটপাথ, ব্যবহারযোগ্য ফুটপাথ সেইটাকে ভাঙবে, কাটবে, ড্রেন বানাবে, তারপর আবার সেইটাকে ফুটপাথ বানাবে। এই হলো বাংলাদেশের এক ধরনের উন্নয়ন। তো ওইখানে ওয়াল ভাঙ্গা ওয়াল করে। এই সব কিছুর মূলে হলো মাফিয়াতন্ত্র। রাষ্ট্র ব্যবস্থাপনায় যখন প্রধানমন্ত্রী এবং তার পরিবার চুরি করে, ডাকাতি করে, মানি লন্ডারিং করে, তার কোনো রাজনীতিবিদ, চরিত্রবান রাজনীতিবিদ থাকে না, তখন কোনো কিছু ঠিক থাকে না। তখন চোর খুঁজে বাইর করে যে আমার চুরিতে কে সহায়তা করবে। তাহলে বাংলাদেশের মূল সমস্যা হয়েছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন। এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে কমপ্লিটলি দুর্বৃত্তায়ন করেছে। সেইখান থেকে ইন আইসোলেশন হয়তো কিছু ভালো লোক আছে, কিন্তু গত 15 বছরে যাদেরকে বাহিনী প্রধান বানানো হয়েছে তাদের অনেকেই তাদের প্রফেশনালিজমকে ডিট্রাক্ট করে আপনার এই চোরের প্রতি আনুগত্য প্রকাশ করে তাদের বাহিনী প্রধান হয়েছে। সেইটার রেজাল্ট হইলো আজকের এই ট্র্যাজেডি। ধন্যবাদ।